আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে গত ২ ক্লাসে অধ্যায় ২ তথা পদার্থের অবস্থার গলন ও স্ফুটন পর্যন্ত পড়েছি। আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ টপিক, সেটি হলো পাতন ও ঊর্ধ্বপাতন। এই টপিকটি ক্লিয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যেই টপিকটি আছে সেটি হলো পাতন। পাতন কি? পাতন বুঝার জন্য আমাদের আগে ২টি জিনিস বুঝতে হবে। সেই ২টি জিনিসের একটি হলো বাষ্পীভবন। বাষ্পীভবন আরেকটি জিনিস হলো ঘনীভবন। এই দুটি জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই পাতন বুঝে যাব। এখন বাষ্পীভবন কি? বাষ্পীভবন বলতে বোঝায় কোনো একটি তরলকে তাপ প্রদান করলে ওই তরল পদার্থে যে বাষ্প পরিণত হয়। কোন একটি তরলে আমরা যখন তাপ প্রদান করে থাকি সেই তরল পদার্থটির বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বাষ্পীভবন বলি। অর্থাৎ বাষ্পীভবন বলতে আমরা বুঝাই তরল থেকে বাষ্পে পরিণত হওয়া। তরল থেকে বাষ্পে পরিণত হওয়া, এখানে মাঝখানে আমাদের যেটা দিতে হবে সেটি হলো তাপ। অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কোনো তরল যখন বাষ্পে পরিণত হয় এই প্রক্রিয়াটাকে আমরা বাষ্পীভবন বলে থাকি। আচ্ছা, এরপর আমরা যদি দেখি ঘনীভবন। ঘনীভবন কি? ঘনীভবন বলতে বোঝায় যখন কোনো বাষ্পকে শীতল করা হয়, শীতল করে তরলে পরিণত করা হয়, তখন সেটিকে আমরা বলি ঘনীভবন। তাহলে ঘনীভবন বলতে বোঝায় এক কথায় বাষ্প থেকে তরলে পরিণত করা। বাষ্প থেকে তরলে পরিণত করা, মাঝখানে আমাদের এটাকে কি করতে হবে? শীতল করতে হবে। তাহলে ঘনীভবন এবং বাষ্পীভবন এই দুটি টার্ম আমরা বুঝে গেলাম। বাষ্পীভবন হলো তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করা, আর ঘনীভবন হলো বাষ্পীয় যে বাষ্পটা উৎপন্ন হয় বা যে কোনো ধরনের বাষ্পকে শীতল করার মাধ্যমে তরলে পরিণত করা। আচ্ছা, এখন আমরা পাতন জিনিসটা কি সেটি বুঝি। কোনো তরল পদার্থকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে এবং পুনরায় তাকে শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করাকে পাতন বলে। আমি আবার বলছি, পাতন বলতে বোঝায় কোনো তরল পদার্থকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করে সেই তরল পদার্থকে আবারও শীতল করার মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটি হলো পাতন সমান সমান বাষ্পীভবন প্লাস ঘনীভবন। অর্থাৎ আমরা লিখতে পারি পাতন সমান সমান বাষ্পীভবন এবং ঘনীভবন। পাতন করতে হলে একই সাথে প্রথমে তরলকে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্পে পরিণত করতে হবে, যেটি বাষ্পীভবন। তারপর ওই বাষ্পকে শীতল করার মাধ্যমে তরলে পরিণত করতে হবে, যেটি হলো ঘনীভবন। তাহলে পাতনের সংজ্ঞাটাকে আমরা আবারও সুন্দর করে বললে পাই, কোনো তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করে সেই বাষ্পকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে পাতন বলে। এবার আমরা আসি ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন আমরা কিন্তু পাতন পড়ে ফেলেছি। ঊর্ধ্বপাতন আমরা ঊর্ধ্ব শব্দটার অর্থই মানে উপরের দিকে। তাহলে ঊর্ধ্বপাতন বলতে বোঝায় আমরা জানি যে একটা কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেটা তরলে পরিণত হবে। সেই তরল পদার্থকে আমরা যদি তাপ প্রয়োগ করি তাহলে সেটা বাষ্পে পরিণত হবে। এটা আমরা ইতিমধ্যে জেনে আসছি। কিন্তু ঊর্ধ্বপাতন বলতে বোঝায় যখন কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতন কাকে বলে? যখন কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা যদি ফর্মাল সংজ্ঞা বলি তাহলে এটা হবে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। তাহলে যেই প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে কি প্রয়োগের মাধ্যমে? তাপ প্রয়োগের মাধ্যমে তাপ প্রয়োগ করা হলে, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে সেটি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে আমরা ঊর্ধ্বপাতন বলে থাকি। আমরা আমাদের চারপাশে আমরা ঊর্ধ্বপাতনের একটি কমন ঘটনা দেখতে থাকি। সেটি আমরা দেখি কর্পূরের ক্ষেত্রে। আমরা সকলেই কর্পূর চিনি।
আমরা সকলেই কর্পূর চিনি। কর্পূর বা যেটাকে ন্যাফথালিন বলা হয় সেটি কিন্তু একটি কঠিন পদার্থ। সেটি যখন আমরা খোলা বাতাসে রেখে দিই তখন সেটি রুম টেম্পারেচারের মাধ্যমে বা পরিবেশের তাপমাত্রার সাথে ম্যাচ আপ হয়ে সেটি সরাসরি বাষ্পে পরিণত হয়। আমরা দেখেছি অনেকেই যে কর্পূরকে কোনো জায়গায় রাখা হলে সেটি ধীরে ধীরে সেটি ছোট হতে থাকে, যেটি আমরা পূর্ব অবস্থায় যেটা থাকে আস্তে আস্তে কয়েকদিন পর সেটি ছোট হয়ে একসময় গায়েব হয়ে যায়। অর্থাৎ কর্পূরটা রুম টেম্পারেচারে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে যায়। রুম টেম্পারেচারে ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে যায়, যেটা এক ধরনের কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হওয়া। তাহলে কর্পূর এটি একটি ঊর্ধ্বপাতনের এই কর্পূরের এই প্রক্রিয়ার ক্ষেত্রে ঊর্ধ্বপাতনের আমরা উদাহরণ দেখতে পাই। এছাড়াও আরো বিভিন্ন ধরনের আছে, যেমন নিশাদল রয়েছে। নিশাদলকে আমরা বলে থাকি অ্যামোনিয়াম ক্লোরাইড বলে থাকি। নিশাদলকে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বলে থাকি। পাশাপাশি আমাদের রয়েছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে কার্বন ডাইঅক্সাইড। আরো বিভিন্ন ধরনের উদাহরণ আমাদের রাসায়নিকভাবে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা দিতে পারি। এর মাধ্যমে পাতন এবং ঊর্ধ্বপাতন পড়ার মাধ্যমে আমাদের যে রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে পদার্থের অবস্থা, এটি শেষ হলো। এখন আমরা কিছু বোর্ড এমসিকিউ সলভ করার চেষ্টা করি, যেগুলো ইতিপূর্বে বিভিন্ন বোর্ডের মধ্যে এই অধ্যায় থেকে এসেছে। তাহলে চলো আমরা বোর্ড এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখন এই অধ্যায় থেকে আসা বিভিন্ন ধরনের বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো যদি কিছুটা দেখি, আমাদের যে প্রথম কোয়েশ্চেন সেটিতে বলা হয়েছে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। আন্তঃআণবিক শক্তির মধ্যে কঠিন, গ্যাসীয় বা তরল পদার্থের ভিতরকার যে কণাগুলোর মধ্যকার যে আকর্ষণ শক্তি, সেটাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, একদম সবার শুরুর ক্লাসে এটা আমরা পড়েছি। আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি, কণাগুলোর মধ্যকার আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। হ্যাঁ, তারপর তরল, তারপর গ্যাস। এখানে যেগুলো উদাহরণ আছে, একটা হলো হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন এবং আয়োডিন। এর মধ্যে আয়োডিন হলো কঠিন পদার্থ, আর বাকি তিনটি হলো গ্যাসীয় পদার্থ, যে কারণে অবশ্যই আয়োডিনের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি হবে। 2 নম্বর যে কোয়েশ্চেন, সেখানে বলা হয়েছে CH4 এর ক্ষেত্রে কি কি হতে পারে, 3টা শর্ত। 1 নম্বর হলো এর আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, অবশ্যই, কারণ CH4 তথা মিথেন এটি একটি গ্যাস। 2 নম্বর বলা হলো এর ব্যাপন হার NH3 এর চেয়ে বেশি, এটিও সঠিক। ব্যাপন হার বলতে কি বোঝায়, অর্থাৎ এটি কত দ্রুত ব্যাপিত হচ্ছে। এখন ব্যাপন হার নির্ভর করে কোনো একটা মৌল বা যৌগের আন্তঃআণবিক ভরের উপর। CH4 এর আন্তঃআণবিক ভর NH3 এর আন্তঃআণবিক ভর থেকে কম, অর্থাৎ ব্যাপন হারের সাথে আন্তঃআণবিক ভরের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। যার আন্তঃআণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, যার আন্তঃআণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যেহেতু CH4 এর ভর আমরা যদি ক্যালকুলেট করি দেখবো সেখানে CH4 এর ভরটা NH4 থেকে NH3 থেকে কম, যেই কারণে ব্যাপন হারটা অবশ্যই বেশি হবে। পূর্ণ দহনে 3 নম্বরে বলা হয়েছে পূর্ণ দহনে 2 মোল O2 প্রয়োজন, অর্থাৎ অক্সিজেন প্রয়োজন। এটাও সত্যি, CH4 এর ক্ষেত্রে যে পূর্ণ দহন করার বিক্রিয়া রয়েছে ওখানে 2 মোল আমাদের অক্সিজেন প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটাই সঠিক, তাই আনসার হবে 1, 2 ও 3। 3 নম্বরে আমাদের যে কোয়েশ্চেনটা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে এ দ্রবণ, যেটা অ্যামোনিয়া দ্রবণ তথা NH3 একটা দ্রবণ, আর বি দ্রবণ সেটা হচ্ছে HCl দ্রবণ। বলা হচ্ছে এ ও বি দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে সরাসরি গ্যাসে পরিণত করতে সঠিক তাপীয় বক্ররেখা কোনটি। এ ও বি দ্রবণ অর্থাৎ NH3 আর HCl কে যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে NH4Cl। যেহেতু NH4Cl তৈরি হবে, সেহেতু আমরা জানি NH4Cl কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে এটিকে আমরা নিশাদল বলে থাকি, যেটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এই ক্ষেত্রে আমরা যদি 4টা গ্রাফের মধ্যে লক্ষ্য করি, সেখানে আমরা যদি 2 নম্বর গ্রাফটা একটু লক্ষ্য করি দেখতে পাবো এখানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটি সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, যেটি ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে লবণটি উৎপন্ন হচ্ছে সেটির ক্ষেত্রে সঠিক তাপীয় বক্ররেখা হবে D। সঠিক তাপীয় বক্ররেখা হবে D। আচ্ছা,
4 নম্বরে বলা হয়েছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে অবশ্যই ঊর্ধ্বপাতিত পদার্থ এখানে বি নাম্বারই হবে, কারণ সেটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, যেটাকে আমরা নিশাদল বলে থাকি, এবং এটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এটা আমরা কিছুক্ষণ পূর্বেই উদাহরণ হিসেবে দেখে এসেছি। 5 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে কোনটির ব্যাপন হার কম। আমরা আবারও ব্যাপন হারে ফিরে গেলাম। ব্যাপন হার কম তারই হবে যার আণবিক ভরটা বেশি হবে। এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যকার নাইট্রোজেনের ভরটা, নাইট্রোজেনের আণবিক ভরটা অ্যামোনিয়া, ইথাইন এবং নিয়ন অপেক্ষা সবচেয়ে বেশি। যেহেতু নাইট্রোজেনের আণবিক ভরটা সবচেয়ে বেশি, তাই তার ব্যাপন হার কম। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, 6 নম্বর কোয়েশ্চেনে বলা যায় কোনটির ব্যাপন হার বেশি। এখানে যে 4টি উদাহরণ, ইথিলিন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, ফ্লোরিন, এই 4টি উদাহরণের মধ্যে আমাদের যে অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়ার আণবিক ভরটা বাকি 3টির তুলনায়, অর্থাৎ ইথিলিন, নাইট্রোজেন এবং ফ্লোরিনের তুলনায় কম, যেই কারণে তার ব্যাপন হারটা বেশি। বলা হয়েছে 7 নম্বরে মৌলে কোন উপাদানটি অবস্থান করে। মোমে কোন উপাদানটি বা কোন মৌলটি উপস্থিত। এখানে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন রয়েছে। আমরা জানি মোম একটি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে এখানে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। যেহেতু এখানে কার্বন নাই, হাইড্রোজেন রয়েছে, তাই আনসার হবে বি তথা হাইড্রোজেন। 8 নম্বরে বলা হয়েছে কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। এখানে এটা আমাদের একটু মুখস্থ করতে হবে এই কোয়েশ্চেনটা, কারণ এই সংকেতটা মুখস্থ করারই। এটার উত্তর হলো সি তথা C10H16O। এটাকে বলা হয়ে থাকে কর্পূর। আমরা কিছুক্ষণ পূর্বেই বলেছি কর্পূর দিয়ে আমরা সুন্দর উদাহরণ দিয়েছি যে কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এরপরে বলা হলো কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। এখানে সোডিয়াম ক্লোরাইড, ব্রোমিন, আয়োডিন এবং অ্যামোনিয়া রয়েছে। এর মধ্যে আয়োডিন এটি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কারণ এটিকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। 10 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, জাস্ট সামান্য পরিমাণ ট্রিকি। সেখানে বলা হয়েছে কোনটির ব্যাপন সময় বেশি। খেয়াল করতে হবে, যার ব্যাপন হার বেশি তার মানে সে দ্রুত ব্যাপিত হবে। তাহলে দ্রুত ব্যাপিত হতে গেলে তার ব্যাপন সময়টা কম লাগবে। তাহলে যার ব্যাপন হার বেশি তার ব্যাপন সময়টা কম, আর যার ব্যাপন হার কম তার ব্যাপন সময়টা বেশি। আবার আমরা জানি যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আবার যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। এখানের মধ্যে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং ক্লোরিন, এই 3টার মধ্যে ক্লোরিনের ব্যাপন সময়টা সবচেয়ে বেশি। কেন ক্লোরিনের ব্যাপন সময়টা বেশি? ক্লোরিনের আণবিক ভর বাকি 3টির তুলনায়, অর্থাৎ অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের তুলনায় এর আণবিক ভরটা বেশি। যেহেতু আণবিক ভর বেশি, তার ব্যাপন হারটা কম। ব্যাপন হার কম মানে তার ব্যাপিত হতে বেশি সময় লাগবে। একটা রুমের মধ্যে বা একটা এয়ারের মধ্যে বা একটা পাত্রের মধ্যে তার ছড়াই যেতে বেশি সময় লাগবে। সেহেতু ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপন সময়টা বেশি হয়, তাই এই ক্ষেত্রে উত্তর হবে ডি তথা ক্লোরিন। 11 নম্বরে বলেছে কোন দুটি ব্যাপন হার সমান। যাদের আণবিক ভর সমান হবে তাদের ব্যাপন হার সমান হবে। এখানে আমরা C2H4 তথা ইথিন এবং কার্বন মনোক্সাইড, এই 2টার আণবিক ভর বের করলে দেখবো দুটোর আণবিক ভর সমান, তাই এদের ব্যাপন হারও সমান। কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি। এখানে আবারও এসেছে কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেন, এইগুলোর মধ্যে অক্সিজেনের ভর বাকি 3টির তুলনায় বেশি, যেই কারণে তার ব্যাপন হারটা কম। ব্যাপন হার কম হওয়ার কারণে তার থেকে ব্যাপিত হতে বেশি সময় লাগতেছে, সেহেতু অক্সিজেনের ব্যাপন সময়টা বেশি হবে। 13 নম্বর কোয়েশ্চেন, যেটি হলো কোনটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। কোনটিকে ঊর্ধ্বপাতন করা যায়। আমরা ইতিপূর্বে 9 নম্বর কোয়েশ্চেনটারও সেম কোয়েশ্চেন দেখছি, সেটা হলো আয়োডিন। এই অধ্যায়ের মধ্যে এই সিম্পল কোয়েশ্চেনগুলো সাধারণত বোর্ডের মধ্যে হয়ে থাকে। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমরা বিভিন্ন যে উদাহরণগুলো আমাদের বোর্ড বইয়ের মধ্যে আছে সেগুলো দেখব, আর বিভিন্ন ধরনের
ব্যাপন সংক্রান্ত যেগুলা, সেখানে ক্ষেত্রে ব্যাপন হার কার কম, ব্যাপন হার কার বেশি, কোনটি ব্যাপন হতে বেশি সময় লাগে, বেশি কম সময় লাগবে, সেটা একটু দেখবো। আর কিছু এক মুখস্থ কোয়েশ্চেন, যেমন এখানে আমরা কর্পূরের সংকেতটা দেখছি, কর্পূরের সংকেতটার মতো মুখস্থ করতে হবে, এরকম কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলো আমরা মুখস্থ করে নেব। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।